আমি মিতালি। আজ আমি আমার জীবনের সবচেয়ে গোপন, সবচেয়ে লজ্জার কথা আপনাদের সামনে তুলে ধরব। আমার এই গল্পটা শুধু আমার একার নয়, হয়তো এমন অনেক নারীর অব্যক্ত যন্ত্রণার প্রতিচ্ছবি। সমাজ যাকে বৈধতার শৃঙ্খলে বেঁধে দেয়, সেই শৃঙ্খল কতটা ঠুনকো হতে পারে, আমার গল্প তারই প্রমাণ। আমি জানি এই সত্যিটা জানার পর আপনারা হয়তো আমাকে বিচার করবেন, কিন্তু আমার অনুরোধ, আমার এই দুর্বলতাকে ক্ষমা করার আগে আমার একাকিত্বকে বোঝার চেষ্টা করবেন। আমার এই কঠিন স্বীকারোক্তি যদি আপনাদের মনের কোথাও নাড়া দেয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সমর্থনই আমার সাহস। এবার শুনুন আমার সেই না বলা গল্প। আমার আর অভ্রর বিয়ে হয়েছিল প্রায় ৫ বছর আগে। অভ্র একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। টাকা পয়সা, প্রতিপত্তি, আধুনিক বিলাসবহুল ফ্ল্যাট, কোনো কিছুরই অভাব ছিল না আমাদের। বাইরে থেকে দেখলে আমাদের সম্পর্কটা ছিল পারফেক্ট, কিন্তু আমার ভেতরের জগৎটা ছিল অন্যরকম। বিয়ের প্রথম রাত থেকেই আমি একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হই। আমার স্বামী অভ্র ভালোবাসায় পরিপূর্ণ ছিল, কিন্তু দাম্পত্য জীবনের একটা গুরুত্বপূর্ণ জায়গায় সে ছিল অক্ষম। প্রথম আমি ভেবেছিলাম হয়তো টেনশন বা অন্য কোনো কারণে সাময়িক অসুবিধা হচ্ছে। আমি ওকে ভরসা দিয়েছিলাম, অপেক্ষা করেছিলাম। কিন্তু মাস পেরিয়ে বছর ঘুরতে লাগলো, পরিস্থিতি বদলায়নি। আমি একজন নারী, আমারও তো শরীর আছে, মন আছে। আমারও তো স্বপ্ন ছিল স্বামীর ভালোবাসায় সিক্ত হওয়ার, মা হওয়ার। কিন্তু সব স্বপ্নই যেন ভেঙে যেতে শুরু করল। আমি অভ্রকে ডাক্তার দেখাতে বলেছিলাম। ও প্রথমে রাজি হতো না, কিন্তু আমার চাপে শেষ পর্যন্ত ডাক্তার দেখায়। ডাক্তার যা বললেন তাতে স্পষ্ট হলো ওর অক্ষমতাটা শুধু শারীরিক নয়, মানসিকও। যদিও চিকিৎসার সুযোগ ছিল, কিন্তু অভ্র চিকিৎসার কথা উঠলেই রেগে যেত, এড়িয়ে যেত। ওর মতে সংসার চালাতে টাকা লাগে, শরীর দিয়ে কি হবে। ওর এই কথায় আমি আরও বেশি একা হয়ে যেতাম। টাকা দিয়ে কি আর সব চাহিদা মেটানো যায়? ধীরে ধীরে আমাদের মধ্যে একটা নীরব দূরত্ব তৈরি হতে লাগলো। দিনের বেলায় আমরা থাকতাম আদর্শ দম্পতি, আর রাতের অন্ধকারে আমাদের বিছানাটা পরিণত হতো দুটো অচেনা মানুষের শোবার জায়গায়। অভ্র শুয়ে শুয়ে বিজনেস ফাইল দেখত, আর আমি পাশ ফিরে দেওয়ালে চোখ রেখে আমার অপূর্ণতার হিসাব কষতাম। মাসের পর মাস এই একঘেয়েমি, এই একাকিত্ব আমাকে যেন ভেতর থেকে গিলে খাচ্ছিল। আমার যৌবনের সব রং যেন ধীরে ধীরে মুছে যাচ্ছিল। এই বিশাল ফ্ল্যাট, দামি আসবাব, দামি শাড়ি, কোনো কিছুই আমাকে শান্তি দিতে পারছিল না। আমার মনের ভেতরে জমে থাকা সব ইচ্ছা, সব আকাঙ্ক্ষাগুলো যেন দমবন্ধ হয়ে ছটপট করছিল। আমি একজন বিবাহিত নারী, অথচ আমার জীবনে কোনো শারীরিক সম্পর্ক নেই, কোনো স্পর্শ নেই, কোনো উষ্ণতা নেই। এই কষ্টটা আমি কাউকে বোঝাতেও পারতাম না। এই একাকিত্ব আর শূন্যতার মধ্যেই আমাদের ফ্ল্যাটে এলো রণজিৎ। রণজিৎ আমাদের বিল্ডিংয়ের নতুন কেয়ারটেকার। বয়স হবে ২৫ কি ২৬, স্বাস্থ্যবান, পেশিবহুল শরীর, আর চোখে মুখে একটা অদ্ভুত তেজের ছাপ। গ্রামের ছেলে, কাজের প্রতি অসম্ভব নিষ্ঠা। আমাদের ফ্ল্যাটে কিছু ছোটখাটো মেরামত বা ইলেকট্রিকের কাজ থাকলে অভ্র ওকে দিয়ে করিয়ে নিত। প্রথম আমি ওকে কোনো পাত্তা দিতাম না। ও আসতো, কাজ করত, আর আমি ওকে চা জলখাবার দিয়ে নিজের ঘরে চলে যেতাম। কিন্তু ধীরে ধীরে রণজিতের উপস্থিতিটা আমার চোখে পড়তে শুরু করল। ওর বলিষ্ঠ হাতের কাজ করার ভঙ্গি, ওর ঘামে ভেজা শরীরের ঘ্রাণ আমার ভেতরে সুপ্ত থাকা এক নারীকে যেন জাগিয়ে তুলছিল। একদিন দুপুরে রান্নাঘরের কল বিগড়ে গিয়েছিল। অভ্র তখন অফিসের কাজে বাইরে। আমি রণজিৎকে ডেকে আনলাম। ও কল ঠিক করার জন্য যখন ঝুঁকে কাজ করছিল, তখন ওর টি শার্টের নিচ থেকে ওর পেটের আর পিঠের পেশিগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। ওর শরীরের দিকে তাকিয়ে আমার শরীরের ভেতরে একটা অচেনা শিহরণ অনুভব করলাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলাম, কিন্তু সেই দৃশ্যটা আমার চোখের সামনে থেকেই যাচ্ছিল না। রণজিৎ কাজ শেষ করে উঠে দাঁড়ালো। আমি তখন খুব অপ্রস্তুত হয়ে ওকে জল খেতে দিলাম। ও জলটা শেষ করে আমার দিকে তাকালো। ওর চোখে ছিল এক ধরনের সরলতা, কিন্তু সেই সরলতার ভেতরেই যেন লুকিয়েছিল এক অদ্ভুত আকর্ষণ। ও আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, বৌদি, আপনার কোনো চিন্তা নেই, কল আর লিক করবে না।
আমি শুধু মাথা নাড়িয়েছিলাম। সেদিন থেকে আমার জীবনে এক নতুন দোলাচল শুরু হলো। আমি সুযোগ পেলেই রণজিৎকে দেখতাম। ছাদের ট্যাঙ্ক দেখতে যাওয়া, গাছদের পরিচর্যা করা বা গাড়ি মুছতে যাওয়া, ও যেখানেই থাকতো আমার চোখ অজান্তেই ওকে অনুসরণ করত। আমার মনে হচ্ছিল আমি হয়তো ভুল ভাবছি, এটা হয়তো আমার একাকিত্বের ফল। কিন্তু রাতের অন্ধকারে যখন অভ্র আমার পাশে ঘুমিয়ে থাকত আর আমার শরীর তার অধিকার চাইত, তখন আমার চোখের সামনে ভেসে উঠত রণজিতের বলিষ্ঠ চেহারাটা। আমি নিজেকে ধিক্কার দিতাম। আমার এই চিন্তাগুলোর জন্য আমার নিজেরই লজ্জা লাগত। একদিন রাতে আমার শরীরটা অসম্ভব খারাপ লাগছিল। মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। অভ্র তার ল্যাপটপে কাজ করছিল। আমি ওকে বললাম, আমার শরীরটা খারাপ লাগছে, তুমি কি একটু আমার হাতটা ধরবে? অভ্র বিরক্তি নিয়ে ল্যাপটপ থেকে চোখ না তুলেই বলল, তুমি আবার শুরু করলে? একটা ওষুধ খেয়ে শুয়ে পড়ো তো, আমার এই জরুরি ফাইলটা শেষ করতে হবে। স্বামীর এই শীতল উপেক্ষা আমার মনটাকে আরও ভেঙে দিল। আমার চোখের কোণে জল জমল। মনে হলো এই মানুষটার কাছে আমার শরীরের বা মনের কোনো মূল্যই নেই। আমি উঠে গিয়ে একটা প্যারাসিটামল খেয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাইরে তখন হালকা জ্যোৎস্না। আমি নিচে তাকিয়ে দেখি গ্যারেজের পাশেই কেয়ারটেকারের ছোট্ট ঘর। রণজিৎ তখন তার ঘরের দরজায় বসে কি যেন করছে, সম্ভবত ফোন দেখছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার ভেতরের একাকিত্ব, আমার অপূর্ণতা আর আমার স্বামীর উপেক্ষা সবকিছু মিলেমিশে আমাকে এক ভুল পথে ঠেলে দিল। আমি খুব আস্তে করে রণজিতের নাম ধরে ডাকলাম, রণজিৎ। আমার গলা খুব নিচু ছিল, কিন্তু ও শুনতে পেল। চমকে উঠে আমার দিকে তাকালো। বারান্দার হালকা আলোয় ও হয়তো আমার চোখের জল দেখতে পায়নি, কিন্তু আমার ভেতরের নীরব আর্তনাটা হয়তো অনুভব করেছিল। ও উঠে দাঁড়িয়ে বলল, বৌদি, কিছু বলছিলেন? আমি নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে বললাম, না মানে আমার একটু বারান্দার লাইটটা যেন কাজ করছে না, তুমি কি কাল সকালে একবার দেখতে পারবে? ও বলল, সকালে কেন, আমি এখনই দেখতে পারি, আপনি অপেক্ষা করুন। আমি আর ওকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত নিজের ঘরে চলে এলাম। এসে বিছানায় বসে আমার কপাল চাপড়ালাম। আমি এটা কি করলাম, কেন ওকে ডাকলাম? কিছুক্ষণ পর আমার দরজায় খুব হালকা টোকা পড়ল। আমি বুঝলাম রণজিৎ এসেছে। অভ্র তখন ঘুমিয়ে পড়েছে। আমি খুব সাবধানে দরজাটা খুলে বাইরে এলাম। রণজিৎ হাতে টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ও ফিসফিস করে বলল, বৌদি, বারান্দার আলোটা দেখব? আমি ওকে কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নাড়লাম। আমরা দুজনে চুপচাপ বারান্দায় গেলাম। রণজিৎ টর্চ মেরে লাইটের সুইচ বোর্ড দেখছিল। আমি তখন ভয়ে আর উত্তেজনায় কাঁপছিলাম। ও সুইচ বোর্ডের কাছে ঝুঁকে কাজ করছিল। আমি পেছনে দাঁড়িয়েছিলাম। ওর ঘামে ভেজা পিঠের দিকে তাকিয়ে আমার মাথাটা যেন কেমন করে উঠল। আমার ভেতরের নারীসত্তাটা চিৎকার করে বলল, আর না, আর অপেক্ষা নয়। আমি অজান্তেই ওর দিকে এগিয়ে গেলাম। আমার হাত দুটো আপনা আপনি ওর পিঠ স্পর্শ করল। ওর শক্ত উষ্ণ পিঠের স্পর্শে আমার শরীরে এক তীব্র স্রোত বয়ে গেল। আমার এই সামান্য স্পর্শে রণজিৎ চমকে উঠল। ও কাজ থামিয়ে ধীরে সুস্থে ঘুরে দাঁড়ালো। ওর চোখে ছিল এক রাশ বিস্ময় আর প্রশ্ন, কিন্তু সেই বিস্ময়ের আড়ালে আমি দেখলাম এক তীব্র পুরুষের আকাঙ্ক্ষা। আমি ওর চোখের দিকে সরাসরি তাকালাম। আমার চোখের ভাষা হয়তো ও বুঝতে পেরেছিল। আমি কোনো কথা বলিনি, শুধু আমার শাড়ির আঁচলটা ওর হাতের কাছে এনে ধরলাম। আমার এই ইশারাটাই ছিল নীরব সম্মতি। রণজিৎ আর এক মুহূর্ত দেরি করল না। ও আমার হাতটা টেনে নিয়ে আমার শরীরের কাছাকাছি এলো। ওর বলিষ্ঠ দুটো হাত আমার কোমর বেষ্টন করে আমাকে ওর শরীরের সাথে শক্ত করে চেপে ধরল। ওর পুরুষালী উষ্ণতা আমার শরীরের প্রতিটি কোষে এক নতুন উত্তেজনার সৃষ্টি করছিল। ও আমার মুখের দিকে ঝুঁকে এলো। ওর নিঃশ্বাস আমার ঠোঁটে এসে পড়ছিল। সেই মুহূর্তে আমার আর কোনো জ্ঞান ছিল না। আমি শুধু অনুভব করছিলাম আমার অপূর্ণতা, আমার একাকিত্ব আর আমার স্বামীর উপেক্ষা। সেই রাতে আমি আমার সব গ্লানি ভুলে গিয়ে রণজিতের বাহুডোরে নিজেকে সঁপে দিলাম। ওর স্পর্শে আমার মনে হলো আমি যেন আবার নতুন করে বেঁচে উঠলাম। সেই রাতটা ছিল আমাদের প্রথম গোপন অভিসারের রাত। অভ্র তার পাশে গভীর ঘুমে মগ্ন ছিল, আর আমি আমার অপূর্ণ ইচ্ছা পূরণ করছিলাম বাড়ির কেয়ারটেকারের কাছে।
আমার শরীর আর মন দুটোই যেন এক নতুন জীবনে প্রবেশ করল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার মনে এক মিশ্র অনুভূতি হলো। একদিকে ছিল অপরাধবোধ আর লজ্জা, অন্যদিকে ছিল এক অদ্ভুত পরিতৃপ্তি। রণজিৎ আমার সাথে এমনভাবে ব্যবহার করল যেন কিছুই হয়নি। সে সকালে উঠে তার কাজ শুরু করে দিল, কিন্তু যখনই আমাদের চোখাচোখি হতো ওর চোখে আমি সেই রাতের আকাঙ্ক্ষা দেখতে পেতাম। এরপর থেকে আমাদের সম্পর্কটা চলতে লাগলো এক গভীর গোপনতার মধ্যে দিয়ে। অভ্র তার কাজ নিয়ে ব্যস্ত থাকত, আর আমি আর রণজিৎ সুযোগ পেলেই কাছাকাছি আসতাম। বেশিরভাগ সময় গভীর রাতে, যখন অভ্র ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। আমার এই নিষিদ্ধ সম্পর্ককে আমি যুক্তি দিয়ে বিচার করতে পারতাম না, কিন্তু আমার শরীর আর মন যেন এক নতুন নেশায় বুঁদ হয়ে গিয়েছিল। রণজিতের বলিষ্ঠ স্পর্শ, ওর গভীর ভালোবাসা আমার জীবনটাকে আবার সজীব করে তুলেছিল। আমি জানি আমি ভুল করছি। আমি আমার স্বামীর সাথে, আমার সম্পর্কের সাথে বিশ্বাসঘাতকতা করছি, কিন্তু আমার স্বামীর অবহেলা আর আমার অপূর্ণ চাহিদা আমাকে এই পথে যেতে বাধ্য করেছে। আজ আমি বাইরে থেকে একজন সুখী গৃহবধূ, কিন্তু ভেতরে ভেতরে